নমস্কার, চিনতে পারছেন তো? আমি তারানাথ। লোকে অবশ্য বলে তারানাথ তান্ত্রিক। তা গল্পনিক এবার আমাকে আবার ডাকলো আমার একটা গল্প শোনাবার জন্য। গল্পনিকের এবারের উপস্থাপন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী অবলম্বনে তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরব। তাহলে আর কি, হেডফোনটা গুছিয়ে নিন, ফোনে চার্জটা দিয়ে নিন। এই বেলা শুরু করা যাক তাড়াতাড়ি, চলুন। সেদিন বিকেলে তারানাথের বাড়ি গিয়ে দেখি সে বাইরের ঘরে তক্তাপোষের ওপর বসে তামাক খাচ্ছে। চোখ মুখ উদাস, আর মাঝে মাঝে তারানাথের এ ধরনের ভাব পরিবর্তন দেখেছি। 2-4 দিন থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। তো আমি বললাম, কি হ্যাঁ তারাবাবু, মন ফোন খারাপ নাকি? আমি যে ঘরে ঢুকেছি তা বোধ হয় তারানাথ লক্ষ্যই করেনি। একটু চমকেই উঠল সে। ও তুমি? তা বসো ওইখানে। মন খারাপ টন খারাপ নয়, অনেক দিনকার আগেকার কথা ভাবছিলাম, ছোটবেলাকার কথা। পুরোনো দিনের কথা মনে এলে একটু তো মন খারাপ হবেই, তাই না? তা কিশোরী এলো না যে? আসবে আসবে, তাকে সকালে বলে রেখেছি। অফিসের পর সোজা এখানেই চলে আসবে। নাম করতে করতে কিশোরী এসে পড়ল। কি হ্যাঁ, এই গল্প টল্প শুরু হয়েছে নাকি? না, বসো, তোমার কথাই হচ্ছিল, কিন্তু আজ গল্প বলার মেজাজ একদম নেই। আরেকদিন হবে কোন। চা খাবে? বাড়ির ভেতরে গিয়ে চায়ের কথা বলে এসে তারানাথ আবার তক্তাপোষে বসে হুঁকো টানতে লাগলো। আমি আর কিশোরী জানি গল্প হবে না কথাটার বিশেষ কোনো গুরুত্ব নেই। অপেক্ষা করলেই একটি ভালো গল্প বেরিয়ে আসবে। কয়েকটি ব্যর্থ টান দিয়ে বিরক্ত মুখে হুঁকো নামিয়ে তারানাথ বলল, দত্তরি, আরে বসো তো, এটা আবার গেল নিবে। মরা, যাই চারিকে একবার বলে আসি এক চিলিম তামাক সেজে দিতে। কিশোরী পকেট থেকে নতুন পাসিং শোয়ের একটি প্যাকেট বার করে বলল, বসুন ঠাকুর মশাই, বসুন, বারবার উঠতে হবে না, এই নিন সিগারেট খান। তারানাথ উজ্জ্বল মুখে একটি সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, সেই বরং ভালো। হুকো কলকে আর আমাদের দেশে চলবে না, বুঝলে? কত ফৈজত, কত তামাক, টিকেট জোগাড় রাখো, ঠিকরে লাগাও, ছিলিম সাজো, 1 ঘন্টা ধরে ফু দাও। না, তার থেকে সিগারেটই ভালো। তবে কি জানো, তামাকের বউ জয়ী সিগারেটে পাবে না। এই যে সোদা সোদা গন্ধ, করা ধাক, গুরুক গুরুক শব্দ, সব মিলিয়ে কিন্তু একটা দারুণ আবেজ। তারপরে এই ধরো ঠিকরে গুজছি, তামাক আর টিকে সাজাচ্ছি, মনোযোগ দিয়ে ফু দিচ্ছি, আর মনের ভিতর এই যে হয়ে গেল এক্ষুনি আমি তামাকটা খাবো, এই যে ভাবটা, সেটাও তো এক রকমের মেজাজ। ওই অপেক্ষাটা, আর এদিকে সিগারেট, সেটা কি না এই ধরালাম, 2-10টা টান দিলাম, ফেলে দিলাম, চুকে গেল। তা মানুষের হাতে সময় কমে আসছে, করবেটাও বা কি? এই সিগারেটই একদিন বাজার দখল করে নেবে, দেখে নিও। তা আপনি পুরনো কোন দিনের কথা ভাবছিলেন? আপনার ছোটবেলার কথা? সেটা তো আর বললেন না। সে তো আর একটা টানা গল্প নয়, কত বছর ধরে টুকিটাকি কত কিছুই ঘটেছে আমার জীবনে। আমার কাছে সেসবের গভীর মূল্য আছে, কিন্তু তোমাদের সেগুলো ভালো লাগবে কেন বলো? আচ্ছা, তন্ত্র সাধনার দিকে আপনার প্রথম ঝোঁক কি করে আসে সেটা বলুন। সে তো তোমাদের বলেইছি, গ্রামের বাঁধানো গাছতলাকার সেই সাধু, বা বীরভূমের শ্মশানে সেই মাতঙ্গিনী, সে তো আবার দাম্রতন্ত্রে সিদ্ধ ছিল, কিংবা বরাকর নদীর ধারে সেই সাধুজি, যার পঞ্চমুণ্ডির আসনে বসে প্রথম মধুসুন্দরী দেবীর দেখা পাই। তাদেরই প্রভাবে এই পথে এসেছিলাম। এই গল্প তোমরা তো বহুবার শুনেছ। কিন্তু তার আগে কি করে এসেছিল?
তারানাথ চোখ বন্ধ করে গভীরভাবে কি যেন ভাবলো, আর তারপর আস্তে আস্তে চোখ দুটি খুলে সে শুরু করলো। জন্মের সময় থেকেই বোধহয় ঈশ্বর আমার জীবনের গতিপথটা নির্ণয় করেই দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই ঠিক সেই মুহূর্তেই আকাশ দিয়ে একটা বিরাট উল্কা ছুটে গেছিল। মা তখন আতুর ঘরে, গ্রামের বৌঝিরা তাকে ঘিরে বসে রয়েছে, আর বাবা পায়চারি করছে দক্ষিণের বারান্দায়। গরম জল নেবার জন্য সিন্ধুবালা দাই আতুর ঘর থেকে উঠোন পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ আকাশে একটা আশ্চর্য আলো দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার ডাকে বাড়ির সবাই এসে জড়ো হলো উঠোনে। এক অদ্ভুত নীল আলোয় চারিদিক উদ্ভাসিত করে একটা নীল আলোকের গোলক পূব দিক থেকে পশ্চিমের দিগন্তের দিকে চলে যাচ্ছে। সাধারণত উল্কা জ্বলেই চকিতে মিলিয়ে যায়, লোকজন ডেকে আনার মতো অবকাশ সে দেয় না। কিন্তু এই নীল আলো অনেক অনেক ওপর দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে পার হয়ে যাচ্ছে। ধূমকেতুর মতো একটা অস্পষ্ট শতপ্রভ ধোঁয়ার চিহ্ন সে পিছনে রেখে এগিয়ে যাচ্ছে সামনে। পশ্চিম দিগন্তে নীল উল্কা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ভূমিষ্ঠ হয়েছিলাম। সে বয়সটা এক অদ্ভুত বয়স ছিল, বুঝলে। রেলির টেলের প্রদীপ, ছোট ছোট ফোর দেওয়া পদ্ম কাঁথা আর আরামদায়ক রোদ ঝিমঝিম করা নির্জন দুপুর, উঠোনের চাটাইতে শুকোতে দেওয়া টোপাকুলের গন্ধ, আর রাত্রিরের জ্যোৎস্নায় চকচক করা নারকেল গাছের পাতা। সে সময় সবই সম্ভব ছিল। সমবয়সীদের সাথে বন্ধু না, তাদের খেলাধুলার কথাবার্তা কেমন অর্থহীন আর হাস্যকর বলে মনে হতো। একা একা মাঠে বেরোতাম, বনে বেরোতাম, গ্রামের বাইরে যাওয়ার সময় চৌধুরীদের বাঁশবাগানে ঘুরে বেড়াতাম। একটা জিনিস খুব অনুভব করতাম, এখনো ভাবলে মনটা উদাস হয়ে যায়। এ ধরো, খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে দুপুরের ঘুম দিচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি, চলে গেছি সাতরা দিঘির পাড়ে। চুপ করে বসে আছি। ঝিরঝিরে বাতাসে দিঘির জলে দূরে দূরে ঢেউ তুলেছে। লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে রোদ আর ছায়ার আলপনা তৈরি করেছে। আম গাছের গুড়ি বেয়ে উঠছে এক সারি কাঠ পিঁপড়ে। এইসব নির্জন মুহূর্তে আমি তোমাদের একদম সত্যি কথা বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা, মাটি, দিঘির জল আমার সঙ্গে কথা বলছে। ঠিক কোনো ভাষা দিয়ে নয়, সেই ভাষা ওদের নেই। এ অনেকটা গানের সুরের মতো, কিংবা ঠিক তাও নয়। এমন একটা কিছু যা মন দিয়ে বোঝা যায় কিন্তু মুখ দিয়ে বলা যায় না। পরে সাধনা করতে গিয়ে দেখেছি, উচ্চকোটি তন্ত্র সাধকেরাও স্বীকার করেছেন যে আমরা যাদের নির্জীব পদার্থ ভাবি তাদেরও প্রাণ আছে, চেতনা আছে। এখন ভাবলে বিস্মিত হই, কিন্তু ব্যাপারটাকে তখন খুবই স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ভাবতাম সবাই বুঝি আমার মতোই ওদের সাথে কথা বলতে পারে, ওদের কথা শুনতে পায়। তো একদিন দুপুরে খেলা করতে করতে চলে গিয়েছিলাম গ্রামের বাইরের মাঠে। কেউ কোথাও নেই, শূন্য মাঠের উপরে রোদ্দুর একেবারে ঝাঁঝা করছে। গ্রামের ঠিক প্রান্তেই একটা বিরাট চটকা গাছ, সেই চটকা গাছের নিচে একটা লোক বসে আছে। কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিক বেশ কয়েকটা শুয়োর ঘুরে বেড়াচ্ছে দেখলাম। দৃশ্যটা অতি সাধারণ। গ্রামের অনেক গরিব মানুষেরা শুয়োর চড়িয়ে দিনাতিপাত করে এবং তাদের এরকমই দেখতে হয়। তারা ক্লান্ত হয়ে পড়লে গাছতলায় বসে বিশ্রামও করে। কাজে অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু কেন জানি না, লোকটাকে ভালো করে দেখবার পর আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসল। কি তার চোখের প্রখরতা! ভালো করে তাকানো যায় না, যেন ঝকঝক করে চলছে। আটো সাটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না। প্রাণশক্তি উপচে পড়ছে গোটা শরীর জুড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বলল, এসো হে, তোমার জন্যই তো বসে আছি। অবাক হয়ে বললাম, আমার জন্য?
হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার জন্যই তো আজ আমাকে পাঠানো হয়েছে। এখানে বসো। কে পাঠিয়েছে? সে বললে তুমি এখন বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে। এদিকে এসো তো, আমার কাছে এসো। আমার ঠিক ভয় করছিল না, তবে কেমন যেন একটা রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতেই সে আমার কপালে হাত দিয়ে কি যেন একটা দেখতে লাগলো। তারপরে খুশি হয়েছে এরকম একটা ভাব দেখিয়ে বলল, বাহ, একদম ঠিক আছে। তুমি ওই শেকড়টার ওপর বসো। আমি বসলাম। দু একটা দুষ্ট সুর দল ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর নিজেদের মধ্যে মারামারির চেষ্টা করছিল। লোকটা পাচন বাড়ি তুলে বিচিত্র একটা হুঙ্কার দিল। এই, সাবধান, আমি কিন্তু জেগে আছি, ঠিক হয়ে চল। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলাঠেলি বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। অবাক হয়ে দেখলাম তার হাটের পাচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তৈরি নয়, কিসের একটা সরু হাড় যেন সেটা। বললাম, কোথায় থাকো তুমি? এই গায়ে তো তোমাকে কখনো দেখিনি। সে তখন বলল, আমি এ গায়ে থাকি না, তাই বোধহয় তুমি আমাকে দেখোনি। তাহলে? লোকটা একবার প্রখর দৃষ্টি দিয়ে চারিদিকে তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উড়তে উড়তে একটা চিল ডাকছে কর্কশ তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্রালোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দুহাত ছড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা। অল্প জায়গায় যে আমাকে ধরে না। আমি তার কথাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারলাম না। একটা লোক একটা বাড়িতেই তো থাকবে, এটাই তো নিয়ম। সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি কি শুয়োর চড়াও? লোকটা চমকে উঠে বলল, শুয়োর? কই না তো। তাহলে এগুলো তোমার শুয়োর নয়? সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে দেখল, তারপরে আমার দিকে ফিরে বলল, কিন্তু এরা তো কেউ শুয়োর নয়। আমার তখন দৃঢ় ধারণা হয়েছে যে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিক তাই। সেই জন্যই ওর কথাবার্তাগুলো কেমন কেমন, আর চাউনিটাও কেমন যেন অদ্ভুত ধরনের। তাছাড়া পরিষ্কার দেখতে পাচ্ছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে আছে, তবু মানতে হবে যে ওরা শুয়োর নয়। ওগুলো কি তবে শেয়াল? লোকটা তখন বলল, খোকা, তুমি তো এখন ছোট, তোমাকে এখন বোঝানো খুব অসুবিধা হবে। এগুলো সত্যিই শুয়োর নয়। এগুলো হচ্ছে, তোমাকে কিভাবে বলি, আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদেরই চড়াবার বিদ্যা শিখেছি। দুটো শুয়োর আবার মারামারি করার উদ্যোগ করছিল। লোকটা সরু হাড়ের লাঠি তুলে একবার গর্জন করতেই তারা আবার চুপ করে গেল। লোকটা এবার যেন একটু ব্যস্ত হয়েই বলল, না, কথায় কথায় অনেকটাই দেরি হয়ে গেল। আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। যে জন্য আসা সেটা তাড়াতাড়ি সেরে নি। আচ্ছা খোকা, এদিকে আসো তো একবার এগিয়ে। আরে কোনো ভয় নেই, এদিকে এসো। কাঁপা কাঁপা গলায় বললাম, কেন? সে বলল, খোকা, আমি না তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব। আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল, এই, আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম। হঠাৎই মানুষটার চোখ যেন দুটো জানলা হয়ে গিয়েছে। ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি, ওখানে যেন আরেকটা জগৎ। এরকমই রোদ্দুর ঝাঁঝা করছে দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠে। সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে। মেঘে আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়ে কবে যেন আমি থাকতাম
সুতোর কাটি উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো বিস্মৃতির আড়াল থেকে কত পুরনো মহাকালের সঞ্চিত স্তরে স্তরে ভুলে যাওয়া কথা মনে পড়ে যেতে লাগলো। ক্রমে আমার সমস্ত চেতনা ওই দুই চোখের জানলার ভেতর দিয়ে ওই আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়ালো। আমাদের গ্রামের সীমানায় চটকা গাছটা, চিলের তীক্ষ্ণ দাগ, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব যেন কোথায় মিলিয়ে গেল। এখন আমি সেখানে দাঁড়িয়ে আছি যে জগতে ছায়া বাড়ির মতো অজস্র ছবি মেলে যাচ্ছে চোখের মধ্য দিয়ে। কোথায় যেন এক উন্নত শীর্ষ মন্দির, শেষবেলার আলোয় তার সোনার চূড়ায় পদ্ম ঝলসে উঠেছে। কাদের হাসি মুখ। এরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন মিলিয়ে গেছে সুদূর অতীতে। কানে ভেসে আসছে সমস্বরে উচ্চারিত মন্ত্রধ্বনির মতো একটানা উদার গম্ভীর সঙ্গীতময় শব্দ প্রবাহ। সব মিলিয়ে গিয়ে চোখের উপরে ভেসে উঠেছে সৃষ্টিপূর্ব আদিম অন্ধকারের মতো কালো মহাশূন্য থেকে থেকে সেই মহাশূন্যের কিছু না থাকার মধ্যে চমকে উঠেছে জ্যোতির উদ্ভাস। সৃষ্টি হচ্ছে নক্ষত্রের, নীহারিকার, অনন্ত শূন্যের মধ্য থেকে বস্তুপুঞ্জের। আমার চেতনা চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ এখানে থাকলে আমি সম্পূর্ণভাবে জ্ঞান হারাবো। ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি আবার ফিরে এসেছি আমাদের গ্রামের প্রান্তরের রোদে পোড়া মাঠে। নিকষ কালো অনন্ত স্পর্শী মহাশূন্যের বুক ছিঁড়ে চলেছে এক নীল উল্কা। চটকা গাছের গুড়িতে হেলান দিয়ে আমি মুহ্যমানের মতো বসে রইলাম। মাথের উপর দিয়ে সেই লোকটা তার শুয়োর তাড়িয়ে নিয়ে কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আর দেখা হবে, আবার দেখা হবে কিনা, কিছুই আর জিজ্ঞাসা করা হলো না। কিন্তু কি মন খারাপই যে সে আমাকে দিয়ে গেল, সে আর কি বলি। এরপর আমার আর কোনো কিছুই ভালো লাগতো না। একা তো ছিলাম, আরও যেন একা হয়ে গেলাম। সবসময় মনে হতো কি যেন একটা কাজ ফেলে রেখেছি, কোথাও যেন একটা যেতে হবে আমাকে, চলে যেতে হবে এই সব কিছু ছেড়ে। প্রথম যৌবনে ঘর থেকে যখন বেরিয়ে পড়ি, সেই কথা তোমাদেরকে আমি বলেছি। বীরভূমের শ্মশানে মতু পাগলি আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শিকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পুজোর উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম। সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য যে দেখলাম, কত যে উপদ্রব ঘটল, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু পরে সম্বিত ফিরে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে সেই মতু পাগলি। মাত্র 10 মিনিট সময় কেটেছে, কিন্তু এই তো গেল ভেলকি। আমার এক সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতভাবেই একবার সব সাধনা করেছিলাম মুর্শিদাবাদ জেলার এক অজ পাড়াগাঁয়ের শ্মশানে। তখন আমি আস্তানা গেড়েছি, সঙ্গে সদ্গুরু রয়েছেন। জ্যৈষ্ঠের শেষে আশেপাশের গ্রামগুলোতে কলেরার মহামারী শুরু হলো। সারাদিন ধরে দূর দূরান্ত থেকে মৃতদেহ দাহ করবার জন্য লোক আনছে। পরে এমন অবস্থা দাঁড়ালো, দাহ করবার জন্য কাঠ পর্যন্ত জোটে না। মুখে আগুন ছুঁয়ে রেখে দেহ ফেলে শ্মশান বন্ধুরা পালিয়ে গেল। তারই ভেতর থেকে একটা লক্ষণযুক্ত মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানের পূর্ব প্রান্তে একটা জঙ্গল মতো জায়গা আছে, সেখানে বিরাট একটা ঝাঁকড়া ছাতিম গাছ আছে। তারই তলায় গুরু পুজোর আয়োজন করলেন। রাত্রিরে দাহ করবার জন্য দলবল এলেও এদিকে তারা ঘেঁষবে না। আমি ভেবেছিলাম গুরুই বোধহয় সবাসনে বসবেন, কিন্তু প্রাথমিক প্রকরণের শেষে গুরু যখন আমাকে পদ্মবীজের মালা ধারণ করতে বললেন, তখন আমি একটু অবাক হয়ে বললাম,
আমি কেন? তো এই আসনে বসবে, আমি তোকে আমার শক্তির অংশ দান করব। তাছাড়া আমার কাছে আল আর উগলি এসবই তোরই অধিকার। ঘোর অমাবস্যার মধ্যরাত্রি গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকল আসন বলে দিয়ে চলে গেলেন। সব সাধনার সময় অন্য সাধকের উপস্থিতি থাকতে নেই। সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে উপর করে শোয়ানো মৃতদেহের পিঠের উপরে বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ করতে আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই। বহুদিন হলো তান্ত্রিক সাধুসঙ্গ করেছি, আর অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে বহুই ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁতভাবে দেহ শুদ্ধি করে যদি আসনে বসা হয় তাহলে কোনো বিপদ সাধককে স্পর্শ করতে পারে না। ঘণ্টা খানেক এক মনে জপ করবার পর অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠেছে। তাতে তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুছে দিলাম সবের মুখে, আর নরকপাল থেকে একটু একটু করে কারণ বাড়ি ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে এলো। আরো 3 বার এমন হলো সে রাত্রিরে। সাধনায় বিঘ্ন করবার জন্য হাকিনীরা যে কত বিভৎস রূপ ধারণ করে এলো, এসে নৃত্য শুরু করলো, সে আর কি বলবো। যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার জন্য এই দৃশ্য যথেষ্ট। সে মুহূর্তে আমার বুক যে একটু কেঁপে ওঠেনি তা বললে মিথ্যে বলা হবে। কিন্তু প্রাণপণে মনকে একাগ্র করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে গেল প্রেতের দল। অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। তা কিন্তু নয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তবেই সিদ্ধি আসে, এবং এতে এতে অনেক বছর সময়ও লেগে যেতে পারে। ধরো তিথি সুপ্রশস্ত, পুজোর সব আয়োজনই করা হয়েছে, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না, সব বন্ধ। আমারও কিন্তু তাই হয়েছিল। নানা কারণে ওই একবার ছাড়া আর আমি সব সাধনা করতে পারিনি। গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি তখন তিনি সাবধান করে বলেছিলেন, শোন, সময় মতো সাধনা সম্পূর্ণ করবি। তোকে তো সবই শিখিয়ে দিয়েছি। আমি না থাকলেও তোর অসুবিধা হবে না, নইলে কিন্তু খুব বিপদ। আগে কি রকম বিপদ? ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না। বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহের কাছাকাছি ঘোরাফেরা করে। যার দেহ নিয়ে সব সাধনা করা হয় তার আত্মা যদি দেখতে পায় দেহের সৎকার হয়নি, বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে, তাতে মৃত্যের আত্মা নিশ্চয়ই খুশি হবে না। সে প্রতিশোধ গ্রহণের সুযোগ খুঁজবে। সাধনা সম্পূর্ণ করলে সাধক অমিত শক্তি লাভ করে, ফলে তার আর কোনো ভয় থাকে না। নইলে বুঝতেই পারছিস কী বিপদ হতে পারে। সাবধানে থাকবি। জানিস তো, প্রবাদ আছে, সাপুড়ের মরণ সাপের হাতেই। তোর ভাগ্য আমি গণনা করে দেখেছি, তুই একটানা সাধনা করতে পারবি না। আবার তোকে গৃহাশ্রমে ফিরে যেতে হবে, আবার বেরোবি এবং ফিরে যাবি। এইভাবেই চলবে। সব সাধনা গৃহে বসে করবার জিনিস নয়, কাজেই একেবারে অসম্ভব হয়ে পড়ার আগে কর্ম সম্পূর্ণ করে রাখিস। এই বলে তারপর আমার দিকে আবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরুদেব বললেন, কিন্তু তোর কপালে একটি আশ্চর্য যোগাযোগের চিহ্ন রয়েছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোকে কৃপা করবেন। দেখি হাতটা। ডান হাতটা বাড়িয়ে দিলাম। উনি হাতটা ধরলেন, কিন্তু দেখলেন না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, কি ধরনের মহাপুরুষের কথা বলছেন গুরুদেব? এমন কোনো উচ্চমাগের মুক্ত আত্মা যার নাম মুখে উচ্চারণ করার যোগ্যতা আমার নেই।
সব রকম সাধনা ও সিদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছেন এমন কেউ, ইনি তোকে অনেক বিপদ থেকে রক্ষা করবেন। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কবে এর দেখা পাবো গুরুদেব? শান্ত কণ্ঠে গুরুদেব বললেন, এর দেখা তুই ইতিমধ্যে পেয়ে গেছিস। সে কি, কবে? তা জানি না, তবে মহাগুরুর সান্নিধ্য পেলে দেহে ও মনে যে যে লক্ষণ ফুটে ওঠে তা তোর রয়েছে। আমি দেখা পেলাম আর আমি জানতে পারলাম না? গুরু বললেন, আরে শোন, এমনটা হতেই পারে। এসব সাধকদের কোনো ভেকও নেই, ভড়ংও নেই, নিতান্ত সাধারণ মানুষের মতো বেড়ান, দেখলে হয়তো চিনতেও পারবি না। হঠাৎ করেই আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটার কথা মনে পড়ে গেল। রোদ ঝিমঝিম করা কৈখালির মাঠ, সেই শুয়োরের দল, আমার সেই আড়ানো শৈশব। তিনি কি তাহলে আমার জীবনের সেই অজানা মহাপুরুষ? কে জানে তরাই অঞ্চলে কোথায় এক তন্ত্র সাধকদের গোপন মিলন সভা হবে। সেই খবর পেয়ে গুরুদেব সেখানে রওনা হয়ে গেলেন। আমি আর সঙ্গে গেলাম না, এবার কিছুদিন একা থাকবো বলে ঠিক করলাম। পথে পথে ঘুরি, বেশিরভাগ দিনই শ্মশান মশানে রাত কাটাই, কচিত কখনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই। তা একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, আমার ট্রেন আসতে তখনও প্রায় ওই ঘণ্টাখানেক মতো বাকি। সেটা জংশন স্টেশন। লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। প্রচণ্ড বৃষ্টি নেমেছে সকাল থেকে, আকাশ কালো হয়ে আছে, কালো মেঘে ঢেকে রয়েছে চারিদিক। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, তার যেন কোনো বিরাম নেই। 2 পয়সার বিড়ি কিনবো বলে স্টেশনের দোকানটার দিকে এগোচ্ছি। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো। আরে তারানাথ তো! আমি একটু থমকে দাঁড়ালাম। এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করার লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চের উপরে বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় এই রমাপতিই বোধহয় আমার একমাত্র বন্ধু ছিল। কতদিন ওদের বাগান থেকে দুপুরে কাঁচা পেঁপে ছিঁড়ে এনে নুন দিয়ে যে খেয়েছি, আহা! গ্রামের পুরনো বন্ধুকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। রমাপতিও উঠে এসে আমার হাত ধরে বলল, কতদিন পর তোর সঙ্গে দেখা। তো এখন কি করছিস রে? আর তোর গেরুয়া কই? আমি একটু হেসে বললাম, আরে আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি রে যে গেরুয়া পরে ঘুরবো? হ্যাঁ, সন্ন্যাসী হোসনি? তবে যে সবাই বলে তুই নাকি সাধু হয়ে চলে গেছিস। শোন, সংস্কৃতে সাধু মানে ভালো লোক, সেটাই হবার চেষ্টা করছি বটে, তবে ভেকদারি সন্ন্যাসী হতে পারিনি। তা তুই এখানে কেন? আমার শ্বশুর বাড়ি এখান থেকে ট্রেনে বদল করে যেতে হয়, বউ সেখানে আছে, তাকেই আনতে যাচ্ছি। তা আয়, ওই দোকানটা চা খাবি, চল। পুরনো বন্ধুর অকৃত্রিম আগ্রহে রমাপতি আমার হাত ধরে টেনে চায়ের দোকানের সামনে নিয়ে গিয়ে চা আর কেকের অর্ডার দিল। পকেট থেকে নতুন মোপল সিগারেটের প্যাকেট বের করে আমায় একটা দিয়ে বলল, নে ধরা। আর তারপর তুই কোথায় যে যাচ্ছিস সেটা তো আমাকে বললি না। বিশেষ কোথাও না, বাড়ি ছাড়ার পর এরকমই ঘুরে ঘুরে বেড়াই, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বল দেখি, এতে কি লাভ পাস বলতো? তা তো তোকে বলতে পারবো না ভাই। যারা বাড়িতে থাকে তাদের দেখে আমার মনে হয় এতে তাদের লাভ কি, কাজেই এর ঠিক কোনো উত্তর হয় না। রমাপতি একটু চুপ করেই রইল। তার মুখ দেখে বুঝলাম আমার উত্তরটা তার বিশেষ পছন্দ হয়নি, যে বুঝতেও পারেনি। গৃহত্যাগ করে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করলে তবু সেটা বোঝা যায়। বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী হলেও যাই হোক, তার একটা মানে হয়। অন্তত অনেক ক্ষেত্রেই সেরকমটা ঘটতে দেখা গিয়েছে। কিন্তু সেসব কিছুই নয়, খামোকা একটা মানুষ বাড়ির আরাম ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এর কারণটা সে অন্তত ধরতে পারছে না। তুই তো বেশ অনেক দিন হলো বাড়ি ছেড়েছিস, তাই না রে? হ্যাঁ, তারা শোন না, বলছি তোর বোধ হয় এখন একবার বাড়ি যাওয়া উচিত।
তার গলায় কেমন যেন একটা সুর ছিল। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, এই কেন বলতো, হঠাৎ বাড়ি যাব কেন? কাকিমার খুব অসুখ, অবস্থাও তেমন একটা, মানে কখন কি যে হয় তা তো আর বলা যায় না। তুই ভাই বরং একবার যা। সমগ্র বিশ্বে মাতৃশক্তি একটা খুব বড় শক্তি। আমার এই পথে পথে বেরোনো, যাযাবর জীবন, সাধুসঙ্গে আগ্রহ, সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা সব যেন কোথায় উড়ে গেল। মনে হলো যার নারী ছিঁড়ে ভূমিষ্ঠ হয়েছি, যার কোণে খেলা করে বড় হয়েছি, আমার সেই চির পরিচিত সদা হাস্যমুখী মা এখন অসুস্থ। তিনি হয়তো আমাকে দেখতে চান। আমার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। উফ, সে কি ভয়ানক বৃষ্টি রে বাবা, থামবার কোনো নাম নেই। তারই মধ্যে ভিজতে ভিজতে পরের দিন দুপুরবেলা নাগাদ বাড়ি পৌঁছলাম। মানুষের মনের সঙ্গে শরীরের একটা ঘনিষ্ঠ যোগ আছে। মায়ের রোগশয্যার পাশে গিয়ে দাঁড়াতেই আমাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কথা বললাম। জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছো মা? উত্তরে মা তার শীর্ণ হাত দিয়ে আমার চিবুক ছুঁয়ে বললেন, ভয় নেই খোকা, তুই এসে পড়েছিস। এ যাত্রা আমি আর মরব না। সত্যিই পরের দিন থেকে মায়ের অবস্থা ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরায় বাড়ির লোকও বেজায় খুশি। খাই দাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। 4-5 দিন ধরে নাগারে বর্ষা চলছে। গ্রামের সব পথে এক হাঁটু কাদা, খাল বিলার মাঠ একাকার হয়ে গেছে জলে। কৈশোরে মাছ ধরার খুব বড় নেশা ছিল। শুধু বড়শি দিয়ে নয়, পোলো, হাত জাল আর কোচ দিয়েও বহু মাছ ধরেছি। মাছ খাবো বলে মাছ ধরা সেটা কিন্তু নয়। আসলে এর তোড়জোড়টা আর মজাটাই সব থেকে বড় কথা। বনমালীর বর্ণনা শুনে হঠাৎ সেই পুরনো নেশাটা আবার চাগার দিয়ে উঠল। এমন ঘনঘর বর্ষার দিনরাত্র ব্যাঙ ডাকছে খাল বিলে। এই তো মাছ ধরার উপযুক্ত সময়। বনমালীকে ডেকে বললাম, এই বনমালীদা, তোমার কাছে একটা পোলো হবে? পেলো? মাছ ধরবে নাকি? হ্যাঁ, তবে অনেকদিন অভ্যেস নেই অবশ্য। দেখি তবু যদি ধরতে পারি 2-1টা। তা আছে বোধহয় একটা, ও বেলা এনে দেবো কোন। বিকেলে বনমালী এসে পোলো দিয়ে গেল। পোলো কি জিনিস সেটা তো তোমরা জানোই। বেড বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস, ফুটতিনে কুচু হয়। উপরের দিকের মুখটা সরু, সেখান থেকে হাত গলিয়ে মাছটা বার করতে হয়। তলার দিকের ঘেরটা অবশ্য বড়। মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে মাছ আর পালাতে পারে না। ছিপ না নিয়ে পোলো নেবার কারণ হলো, আমি রাত্রিরে মাছ ধরবো বলে স্থির করেছিলাম। আলো নিয়ে মাছ ধরাটা কিন্তু ভারী মজার। বিশেষ করে সে সময় বিরক্ত করার কেউই থাকে না, পাশে দাঁড়িয়ে পরামর্শও দেয় না। কটা মাছ পেয়েছি জিজ্ঞাসাও করে না। সুতরাং রাত্রিরেই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে কিন্তু সেটা পুকুর বা বিলে সম্ভব নয়, অগভীর জলাশয় প্রয়োজন। সন্ধ্যের একটু আগেই কৈখালির মাঠের অবস্থা গিয়ে দেখে এলাম। সমস্ত মাঠটা পায়ের গোছে ডুবে যায় এরকম জল। মাঝে মাঝে অবশ্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে। একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত্রি 11টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরোলাম। বনমালীর সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম, মাছ ধরার পরিবেশটাই আসল। সঙ্গে লোক থাকলে বক বক করবে, নানা কথা বলবে। না, সে সুবিধে হবে না। কিন্তু বনমালীকে সঙ্গে নিলেই বোধহয় ভালো করতাম। তখনও তো জানি না যে কি ঘটতে চলেছে সেদিন রাত্রিরে। সন্ধে থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আজ 5 দিন পর এই প্রথম একটু খান্তি। কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে একটু একটু বাদেই। যে কোনো সময় আবার কেঁপে ছেপে জল আসবে। আমার খুড়তুতো ভাইয়ের কাছ থেকে তার বাঁশের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি।
সেটা বগলেই রয়েছে। ভাঁজ করা ছাতার ভিতরে আছে মুগার সুতো দিয়ে বোনা জালের থলে। মাছ পেলে তাতেই রাখা হবে। আয়োজন সব একেবারে ঠিক। এবার দেখা যাক কি রকম কি হয়। ভোর রাত অবধি তো চেষ্টা চালিয়ে যেতেই হবে। মাঠে পা দিয়ে বুঝলাম বনমালী মিথ্যে খবর দেয়নি। খাল বিল ভেসে প্রচুর মাছ চলে এসেছে কৈখালির মাঠে। কিন্তু মাছ থাকা আর মাছ ধরা সেটা তো এক ব্যাপার নয়। তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে চুপ করে চেপে ধরবে বলে মাছ তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, সেটা তো আর হয় না। জলের জীব, বহু কৌশল করে তবে এদেরকে ধরতে হয়। কৌশল আমার অজানা নেই। ছোটবেলা থেকেই মাছ ধরে আসছি। যেমন ধরো শোল বা ল্যাটা মাছ লণ্ঠন উঁচু করে নাড়লে আলোতে আকৃষ্ট হয়ে কাছে আসে। ওই মাছ আবার আলো টালো ওইসবের কিছুরই খেয়াল করে না। ঝাঁক বেঁধে একদিকে চলছে তো চলছে। এদের ধরা অপেক্ষাকৃত সোজা। শিং আর মাগুর কিন্তু খুব চালাক মাছ। মানুষ বা অন্য কিছু সাড়া পেলেই আর সে ওই তল্লাটে থাকে না, শো শো করে পালায়। এরা ছোটেও খুব জোরে। জলের মধ্যে এদের নাগাল কিন্তু খুব একটা পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে শিং মাগুর ছোটে একদম সোজা। কোন দিকে গেল সেটা খেয়াল করলে একটু পরে পেছন পেছন সেখানে গিয়ে হাজির হওয়া যায়। সচরাচর এরা তাড়া খেয়ে আলের ধারে কিংবা গাছের শিকড়ের নিচে গিয়ে আশ্রয় নেয়। খোলা জায়গায় থাকে না। অমন জায়গায় পোলো বসানো খুব মুশকিল। তখন পা দিয়ে শব্দ করতে হয় জলের মধ্যে। ভয় পেয়ে মাছ আবার দৌড় দেওয়ার উদ্যোগ করলেই তাড়াতাড়ি পোলোটা বসিয়ে দিতে হয়। যাকে কথায় কথায় অন্য প্রসঙ্গে চলে এসেছি। এবার আসল কথাটা বলি। রাত 1:30টার মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সুতো কেটে হাতে বসে যাচ্ছে। বাবু, এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে। গা শিরশির করা বাদলার হাওয়াও দিচ্ছে। বৃষ্টি ফের এলো বলে এবার বাড়ি চলে যাওয়াটাই ভালো। অনেকক্ষণ থেকেই মনের ভেতরে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসার আগে থেকেই আমি টের পাই। কথা তো তোমাদের আমি আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলায় কোণার দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খসখস করছিল। মাছ ধরার আনন্দে আর উত্তেজনায় সেটা খেয়াল করিনি। এবার পরিপূর্ণ সম্বিত ফিরে চারিদিক তাকিয়ে দেখলাম এই ঘন বর্ষার মধ্যরাত্রে গ্রামের বাইরে নির্জন জলভরা মাঠে আমি একা দাঁড়িয়ে আছি। একটা শিয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বাইরে বের হয়নি। তেমন কিছু ঘটলে গলা ফাটিয়ে চিৎকার করলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। না, বনমালীকে সঙ্গে আনাই উচিত ছিল। এই জল কাদা ভেঙে বাড়ি পৌঁছতেও অন্তত আধ ঘন্টা মতো সময় লাগবে। তার মধ্যে আবার বৃষ্টি এসে গেলে তাহলে তো হয়েছে। ভাবতে ভাবতেই ঝিরঝির করে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি ছাতা খুলতে যাচ্ছি, কেমন করে যেন হাত ফসকে লণ্ঠনটা পড়ে গিয়ে একেবারে নিভে গেল। চারিদিক নিশ্চিদ্র অন্ধকার। কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম। আলো থাকলে বুকে বেশ সাহস থাকে। তাছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রে বলে আগুন হচ্ছে পবিত্রকারী শুভ শক্তি। কোনো অসীম উপস্থিতি আগুনের সংস্পর্শে আসতে পারে না। এই জন্য সাধকদের আসলে সবসময় ধুনি জ্বালিয়ে রাখার নিয়ম। কিন্তু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, বরং আন্দাজে আন্দাজে চলতে শুরু করাটাই ভালো। মাছ ধরতে ধরতে মাঠের একেবারে অপর প্রান্তে চলে গিয়েছিলাম। মাঠ পার হয়ে সেই চটকা গাছটার পাশ দিয়ে গ্রামের পথে ঢুকতে হবে। মাথায় ছাতি ধরে মাছ ভর্তি তোলে আর নেভা লণ্ঠন হাতে চটকা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে একবার বিদ্যুৎ চমকালো। আমি সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটবার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে, বিদ্যুতের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখতে পেলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাওয়ার পরেও মনে মনে চিন্তা করে
কোথায় কি দেখেছি, কতটা দেখেছি সেটা বোঝা যায়। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই। অন্ধকারেও সে যেন পরিষ্কার দেখতে পাচ্ছে। তার খালি গা, কালো রং, পরনে একটা নেংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সব থেকে বড় কথা, ও লোকটাকে আমি চিনি, খুব পরিচিত সে। এই এই কিছুদিনের ভেতরেই কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় কোথায় আকস্মাৎ আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় এই মাঠ থেকে বেরোতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কারণ যে মানুষটার মৃতদেহের উপরে বসে 6 মাস আগে আমি সাধনা করে এসেছি, তারই সব এগিয়ে আসছে আমার দিকে এই বৃষ্টি ধারার মধ্য দিয়ে। গুরুর কথাই ফলে গেল। সময় মতো সাধনা শেষ করতে পারিনি, এবার সেই শৈথিল্যের মূল্য বুঝে নিতে আসছে ওই মূর্তি। যতদূর সম্ভব শব্দ করা বাঁচিয়ে সাবধানে জলে পা ফেলে ডান দিকে সরে যেতে লাগলাম। একটু ঘুরপথে হলেও যদি ওই জীবন্ত বিভীষিকার হাত থেরিয়ে গ্রামের পথে পা দিতে পারি, একবার বাড়ি পৌঁছতে পারলে আর ভয় নেই। সেখানে প্রতিষ্ঠিত গৃহদেবতা আছেন। এই শরীরী আতঙ্ক সেখানে প্রবেশ করতে পারবে না। অনেকখানি সরে এসেছি, এমন সময় আবার চমকে উঠল বিদ্যুৎ। চকিত মুহূর্তের মধ্যেই দেখলাম চলন্ত অপচ্ছায়াও তার গতিপথ বদলে সোজা আমার দিকেই আসছে। না, আমারই ভুল। অন্ধকারে ওই ভয়ঙ্করের দৃষ্টি বাধা পায় না। এভাবে ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা বৃথা। আদিম জড়বিশ্বের বুদ্ধিহীন, চেতনাহীন, অন্ধ শক্তির দ্বারা চালিত একটি বিকৃত মানবদেহ অমোঘ গতিতে আমার নিকটবর্তী হচ্ছে। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে কয়েকটা গূঢ় প্রক্রিয়ার মাধ্যমে একে আমি ঠেকাতে পারি, কিন্তু এই মাঠে দাঁড়িয়ে সেটা কোনোভাবেই সম্ভব নয়। শেষ চেষ্টা করবার জন্য আমি আমার হাতের সমস্ত জিনিসপত্র ফেলে দিয়ে মাঠের দূর প্রান্তের দিকে প্রাণপণে দৌড় লাগালাম। পারবো কি গ্রামের পথে পৌঁছবে? সেই পথে একটু এগিয়ে গিয়ে হাঁক দিলে গ্রামের শেষের কোনো না কোনো বাড়ি থেকে হয়তো শুনতে পাবে। কিন্তু হঠাৎ অন্ধকারে উঁচু মতো কিসের সাথে একটা হোঁচট খেয়ে আমি ঠিকরে পড়লাম জলে। প্রথমেই বলেছি, মাঠের মধ্যে কিছু কিছু জায়গা উঁচু ডাঙা ডিপের মতো জেগে রয়েছিল। তারই কোনো একটাতে ঠোক্কর খেয়েছে বুঝতে পারলাম। একটা মাটির ডালা বা ইটের টুকরোতে ডান হাঁটুটা পড়েছিল। দারুণ যন্ত্রণায় মাথার ভেতর অব্দি ঝনঝন করে উঠল। হাঁটু আর সোজা করতে পারছি না। বেশ কিছুক্ষণ আর উঠতে পারবো না বুঝতে পারলাম। এতক্ষণ নিজের পায়ের শব্দে টের পাইনি। এবার শুনতে পেলাম ছপ ছপ করে জলের উপর দিয়ে ভারী পায়ের আওয়াজ ক্রমশ এগিয়ে আসছে কাছে। এলো এলো, ওই এলো সে আসছে। অতিরিক্ত ভয়ে, আতঙ্কে আর আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে আমার আকস্মাৎ মন থেকে সমস্ত রকমের অনুভূতি লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি। মুখের উপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কানে ভেসে আসছে দুরাগত মেঘগর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব বাস্তবতা আমার কাছে অর্থহীন হয়ে গেল। এমন সময় আমার চারিদিকে জলের উপরে অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। অবন্তি পা দ্রুত জলে পড়ছে, কারা যেন ছুটে যাচ্ছে এদিক সেদিক। আশ্চর্য, কাদের পায়ের শব্দ এগুলো? এখানে আসতে হলে তো জল পেরিয়ে জানান দিয়ে আসতে হবে, কিন্তু এই পদশব্দ যেন আকস্মাৎ জলের মুখেই জন্ম নিল। শূন্য থেকে জেগে উঠল হঠাৎ হঠাৎ। তরবর করে একদল ঘোড়া যেন ছুটে যাচ্ছে সামনে পেছনে। কি করছে কিছুই বুঝতে পারছি না। বিদ্যুৎও চমকাচ্ছে না বেশ কিছুক্ষণ, এবং তারপরেই আমার চারিদিকে এক পাল শুয়োরের খোঁত খোঁত শব্দ শুনতে পেলাম। এই দুর্যোগে কৈখালির মাঠে
শুয়োর এলো কোথা থেকে? তাও একটা দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পারছি অন্তত 15-20টা প্রাণী ছোটাছুটি করছে আমার চারিপাশে। প্রায় সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটাকে। সরু হাড়ের দণ্ড দিয়ে যিনি শূকররূপী হিংস্র প্রবৃত্তিগুলোকে শাসন করেন। তবে কি তিনি? আমার খুব কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে আর কোনো ভয় নেই। পরিবেশ থেকে মুছে গেছে অমঙ্গলের অনুভূতি। বরং কার অদৃশ্য উপস্থিতিজনিত পবিত্রতা আমি আমার সারা শরীরে অনুভব করছি। আমার সমস্ত অস্তিত্বে সেই অনুভূতি ছড়িয়ে পড়ছে। কে যেন ভালোবেসে হাত রাখলো। না, আমার হাতে নয়, শরীরে কোথাও নয়। সে হাত রেখেছে ঠিক আমার এই বুকের মধ্যেটায়। তারপরই আমি বুঝলাম যে মাঠে আমি একা। সে উপস্থিতি আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে ফিরে গিয়েছে স্বস্থানে। এতক্ষণ বাদে আবার বিদ্যুৎ চমকালো। আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছিঁড়ে যাওয়া আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও আর কেউ নেই। সেই অপচ্ছায়াও নয়, আর আমার ত্রাণকর্তাও নয়। রাত বোধহয় 2:30। বৃষ্টি ঝরছে তো ঝরছেই। কোনো রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মেঘ কেটে সূর্য উঠল প্রায় 5-6 দিন বাদে। ঝকঝকে রোদ্দুরে ভেসে যাওয়া পৃথিবীর রূপ দেখে আমার নিজেরই সন্দেহ হতে লাগলো, সত্যিই কি কাল রাত্রিরে কিছু ঘটেছিল? বাড়ির কাউকে কিছু জানালাম না, অনর্থক তাদের চিন্তা বাড়িয়ে লাভ কি। মা সুস্থ হয়ে ওঠার পর মাসখানেক বাদে আবার বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় খামার বেরিয়া নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের ধারে একটা ঝুড়িনামা বট গাছের নিচে একজন জটা জুতোধারী সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিরে অন্তত এনার সঙ্গেই কাটানো যাবে। গুটি গুটি ধুনির এক পাশে গিয়ে বসলাম। প্রত্যেক গ্রামেই কিছু লোকজন আছে যারা সাধু সন্ন্যাসী দেখলে ওষুধ বিশুদ্ধ আর মাদুলির জন্য ভিড় করে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। জনা কয়েক লোক করুণ মুখে তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমে তারা বিদায় নেওয়ার পর সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর এই তোমার কি চাই? সবিনয়ে জানালাম, না, আমার কিছু চাই না। তবে আর কি? যাও, বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম যে আমার বাড়ি এখানে নয়। আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি। আপাতত রাতটা ওনার কাছেই কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না। বললেন, আচ্ছা, থাকো। একটু পরে নিজের ঝুলি থেকে একটা পাকা কলা আর একটা পেয়ারা বের করে আমার হাতে দিয়ে বললেন, খাও, আমার কাছে এছাড়া আর কিছু নেই এখন। আপনি কিছু খাবেন না? আমি রাত্রিরে কিছু খাই না। দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি একদমই নন। এক সময় আমাকে বললেন, এখানে ধুনি জেলে আজ ভুল কাজ করেছি, বুঝলে? 2-1 দিন থাকবো ভেবেছিলুম, কিন্তু কাল চলে যেতে হবে। এই গাছে অনেক পাখির বাসা রয়েছে। ধুনির গরম হলকা আর ধোঁয়ায় তারা আজ কেউ বাসায় ফিরতে পারেনি। ওই দেখো, ওদিকে একটা গাছের ডালে বসে কিচমিচ করছে। কাউকে গৃহহীন করা মহাপাপ। ভিতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। আমি বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব।
কি কথা? আপনি কোন মার্গের সাধক? কেন বলো তো? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সাধুসঙ্গই করেছি, কিন্তু বেশিরভাগ সাধকেরা অন্তরে মহৎ হলেও কটুভাষী এবং অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন। আপনার মতো কথা আমি এখনো অবধি কাউকে সেভাবে বলতে শুনিনি। সাধু একটু মৃদু হেসে তখন বললেন, কোনো মার্গেরই নই, বুঝলে। আমার দীক্ষায় হয়নি। অবাক হয়ে বললাম, সে কি? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছা করে, তাই ঘুরে ঘুরে বেড়ায়। তার সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি। ভগবানকে ডাকবো, আর তার মার্গ কি আবার? দীক্ষা কি? হ্যাঁ। সাধুজির উপর গভীর শ্রদ্ধা হলো। আবছা অনুভব করতে পারলাম অনেক বড় মাপের সাধকেনি। সারা রাত ধরে কত গল্পই করলেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন দিক সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় দিলেন। সংকীর্ণতা নেই এইটুকু। সব মতের প্রতি তার সমান শ্রদ্ধা। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি যে ভগবানকে ডাকেন তার কোনো রূপ কল্পনা করেন ধ্যানের সময়? কোনো রূপই নয়। মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দু রকমের শক্তি এই মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময়েই এই দুই শক্তির জন্ম। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম নয়। বৌদ্ধ ধর্মে একেই মার হিসাবে কল্পনা করা হয়েছে। কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বরের দমন করেন। সর্বদা এই দুই শক্তির লড়াই চলে রয়েছে। তোমার চারিদিকে তার প্রকাশ তো দেখতেই পাচ্ছ। আমি বললাম, কালভৈরবকে? তিনি শুভ শক্তির প্রয়োগকর্তা। দক্ষিণ কালিকা তন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে এইভাবে: মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্নগাত্র, রিপুতাড়ন তার প্রধান কর্ম। শূকরের ছদ্মবেশে কাম, ক্রোধ, হিংসা ইত্যাদি রিপুগণ তার বশবর্তী হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে। নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি তখন উত্তেজনায় শটান খাড়া হয়ে বসে পড়েছি। আর এই বর্ণনা তো কৈখালির মাঠে শৈশবে দেখা সেই মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর আর কি? কাল ভৈরবী অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছেন। ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি। আমি সেই ভগবানেরই আরাধনা করি। আমার গলা তখন আবেগে বুঝে এসেছে। স্বয়ং কাল ভৈরব সেদিন রাত্রিরে এসে আমাকে রক্ষা করেছেন। শৈশবেও তার অপার করুণার স্পর্শ দিয়ে গিয়েছেন। এই বলে তারানাথ থামল, কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপর আবার বলা শুরু করলো। কিন্তু সে তুলনায় জীবনে কিছুই করতে পারলাম না। কতগুলো তুচ্ছ সিদ্ধায় পেয়েছিলাম, কিছু টাকা কড়ি পেলাম, কিন্তু বড় কিছু হলো না। এই জন্মটা এভাবেই গেল। দেখি যদি পরজন্ম বলে সত্যিই কিছু থাকে, অন্তত এবারের ভুলগুলো সেই জন্মে আর করব না, কোনোভাবেই না। তারানাথ আমাদের চোখের দিকে তাকিয়ে বলল, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় পেও না। বলবার মতো গল্প আমার ঝুলিতে আরো অনেক আছে। সময় মতো সেসব বলা যাবে। আজ তাহলে থামি, কেমন? আপনারা শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে গল্পনিকের নতুন উপস্থাপন তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরব।
গল্পনিক পরিবারের তরফ থেকে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সঙ্গে যারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রিপশন করেননি বা বেল আইকনটিকে ক্লিক করেননি, তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রিপশন এবং বেল আইকনে ক্লিক করুন, নইলে আমাদের এই নিয়মিত আপডেটগুলো আপনারা হয়তো ঠিকঠাক মতো পাবেন না। তাহলে আর কি, শুনতে থাকুন, সাথে থাকুন গল্পনিকের, কারণ গল্পনিকে আমরা শব্দের এবং গল্পের সেই ছবি আঁকি যা দেখতে হলে শুনতে হবে।